আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। অনশন ভাঙলেন রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা। 7 দফার মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে রেললাইন ও সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় দাবি বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার, একমত হয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ 7 দফা দাবিতে দুপুর থেকে কলেজের প্রধান ফটকের সামনের 2 রাস্তা অবরোধের পর বিকেল নাগাদ মহাখালী রেল লাইন অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা 2টি ট্রেন আটকে যায়, বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে রেল যোগাযোগ। সড়ক ও রেলপথ বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অভিযোগের যাদেরকে দিলে ভালো হবে তাদেরকে বলেন, এই রাস্তাঘাট বন্ধ করে জনগণের ক্ষতি করে এই অভিযোগ ঠিক না। বিষয়টা লজিক্যাল মনে হচ্ছে না। আমি যদি ইউনিভার্সিটি ভর্তির যোগ্যতা থাকে, আমি অন্য যে ইউনিভার্সিটি আছে সেখানে ভর্তি পরীক্ষা দেবো, উত্তীর্ণ হবেন, ভর্তি হবো। আমি কলেজে ভর্তি হয়ে কলেজ ইউনিভার্সিটি যাবো, কালকে স্কুল একজনে ভর্তি হয়েছে, আমাকে কলেজের মান দেন, এটা হইল নাকি? রাতে কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক হয়। এতে বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি 6 দফা মেনে নেয়ার আশ্বাসে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। আগামী 1 সপ্তাহের মধ্যে 6 দফার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। অবরোধ উঠে গেলে সড়কে শুরু হয় যানবাহন চলাচল। সারা দেশের সঙ্গে ঢাকার রেল চলাচল শুরু হয় টানা 8 ঘন্টা পর। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। তিতুমির কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের রেলপথ অবরোধের প্রভাব পড়েছে দেশের রেল যোগাযোগে। বন্ধ রয়েছে পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। ঘটেছে ট্রেনের শিডিউল বিপর্যয়। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন স্থানের রেলপথের যাত্রীরা। বিকেলে রেল যোগাযোগ বন্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তীব্র ভোগান্তিতে পড়ে রেলপথের যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালী অভিমুখী উপকূল এক্সপ্রেস ও তিতাস কমিউটার রাত 9:30টায় আখাউড়া রেল স্টেশনে থাকার কথা, কিন্তু যথাসময় ছেড়ে না আসায় শিডিউল বিপর্যয় ঘটে। এতে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দেশের জন্য এই বছর খুবই গুরুত্বপূর্ণ। কাউকে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না জানিয়ে নিরাপত্তা বাহিনী প্রধানদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা সভায় তিনি জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা প্রচুর অর্থ ব্যয় করছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, পুলিশ, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তা বাহিনীকে নাগরিকদের মানবাধিকার রক্ষার পাশাপাশি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনো আক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। মামলা দায়ের করতে নিকটস্থ থানায় যেতে হয়, যা কষ্টকর এবং অপব্যবহারের সুযোগ তৈরি করে জানিয়ে পুলিশকে অনলাইনে মামলা নেয়ার নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে পতিত সরকারের দোসরদের ছাড় না দেবার কড়া বার্তাও দেন প্রেস সচিব। আওয়ামী বাহিনী তার পরিবারকে টার্গেট করেছে বলে অভিযোগ করেন শফিকুল আলম। যারা মেয়েদের গলা কেটে পর্নোগ্রাফির ছবি ছড়ায়, তারাই আবার ডাস্টবিনের ছবি দেয় রুচি শেখাতে আসা ভয়াবহ ব্যাপার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন। আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। এখন কি চুরির টাকা তো কিন্তু না কিছুভাবে তো ব্যয় করতে হবে। আওয়ামী লীগের যে ট্রল বাহিনী, ট্রল ব্রিগেড, তারা খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে তারা টার্গেট করেছেন, খুবই ন্যাক্কার। আমরা জানি তাদের ক্যারেক্টার কীরকম, এটা তো আর নতুন কিছু না। এবং সবচেয়ে আনফর্চুনেট, যারা এগুলো করছেন তাদের সাথে
ওনাদের প্রাইম মিনিস্টার, ফরমার প্রাইম মিনিস্টার ইয়েও করছেন, মিটিংও করছেন, তাহলে ওনার রুচিটা কোথায় দেখেন। রাজনৈতিক কর্মসূচি দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া গুলি করার ক্ষমতা চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো অর্থ হয় না। ভারতে বসে শেখ হাসিনা নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে দাবি করে উপদেষ্টাদের কঠোর হবার তাগিদ দেন রিজভী। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। মুন্সিগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, রাজনৈতিক কর্মসূচি দমনে স্বৈরাচার হাসিনা আইন শৃঙ্খলা বাহিনীকে শর্টগান দিয়ে গুলি করে হত্যার নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছিল। তাই আন্দোলন দমনে গুলি ও শর্টগানের ব্যবহার নিষিদ্ধ চান তিনি। যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শর্টগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। রিজভী বলেন, দেশে এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। ধন্যবাদ। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেয়া 31 দফা নিয়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা হয়। ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কর্মীদের নানা প্রশ্নের জবাব দেন। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির দেয়া 31 দফা নিয়ে লালবাগে প্রশিক্ষণ কর্মশালা হয় ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে। দল ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে কর্মীদের কাছে তা তুলে ধরেন দলটির নেতা ইশরাক হোসেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আগ পর্যন্ত নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাঁধ নির্মাণ পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সীমান্তের প্রতিটি সমস্যা দ্রুত সমাধান হওয়া দরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ATM মাসুম সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেন, আগামী ডিসেম্বর বা 2026 সালের জুন মাস টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে বলেও জানান তিনি। সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বিগত সময়ে 18 থেকে 24 লক্ষ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকা ছিল। সেক্ষেত্রে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে। স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয় না। আপনারা জানেন যে ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে সাধারণত স্থানীয় সরকার মন্ত্রণালয় যখন তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কখন হবে, কি পরিমাণ হবে, এটা সরকারি সিদ্ধান্ত নেবে।
8.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, মন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ, দুর্নীতি ও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। নুরুজ্জামানের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে রাকিবুজ্জামান আহমেদেরও অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংকে 77 কোটি টাকা লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধেও আলাদা দুটি মামলা হয়েছে। 30 জানুয়ারি রংপুর থেকে গ্রেপ্তার হয়েছে নুরুজ্জামান আহমেদ। জনাব নুরুজ্জামান আহমেদ, সাবেক মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য, লালমনিরহাট 3, নিজ নামেও 31টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধে একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নষ্ট করেছে জানিয়ে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংকিং খাতে সুশাসন ও সঠিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের টাস্কফোর্স। প্রাতিষ্ঠানিক ও বিভাগীয় নানা সংস্কারের সঙ্গে চাঁদাবাজি বন্ধে নাগরিক পর্যবেক্ষক টিম গঠনের পরামর্শও দিয়েছে টাস্কফোর্স। অরণ্য গফুরের রিপোর্ট। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ে গেল সেপ্টেম্বরে টাস্কফোর্স গঠন করে পরিকল্পনা মন্ত্রণালয়। মানব কল্যাণকে উন্নয়নের কেন্দ্রবিন্দু ধরে বাস্তবসম্মত পন্থায় প্রায় প্রতিটি বিষয়ে সুপারিশ করেছে এই টাস্কফোর্স। 18টি অধ্যায়ে সাজানো এই রিপোর্ট এরই মধ্যে জমা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। ভোক্তা সন্তুষ্টিকে লক্ষ্য রেখে সব সেবা খাতের সংস্কার করা উচিত বলে উল্লেখ করেন টাস্কফোর্সের সভাপতি ডক্টর KAS মুর্শিদ। পাবলিক হসপিটালগুলো আছে, এগুলো নিয়ে আমরা বছরের পর বছর একটা ভোগান্তির মধ্যে থাকি। ডাক্তার চিকিৎসা পাওয়া যায় না, বা ওখানে মধ্যস্বত্বাভোগী তারা। একটা হাসপাতালের জন্য একটা প্রফেশনাল লিডারশিপ দরকার, একটা ভালো সিনিয়র ম্যানেজমেন্ট দরকার, একটা ভালো বোর্ড দরকার। ঢাকা বাঁচাতে বুড়িগঙ্গা পুনরুদ্ধার এবং নগর ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা জরুরি বলে মনে করে টাস্কফোর্স। টাকার অবমূল্যায়ন রোধ ও নতুন দেউলিয়া আইন সহ অর্থনৈতিক খাতে দুর্নীতির লাগাম টানার বিকল্প দেখছে না টাস্কফোর্স। বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। আমরা বলছি যে নতুন ব্যাংকে লাইসেন্স দেওয়া বন্ধ করা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটাকে শক্তিশালী করা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জ্বালানি খাতে দেশীয় সামর্থ্য কাজে লাগানোর কথা পরিকল্পনা উপদেষ্টার কণ্ঠে। বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে, তা তো করার কথা না। সুন্দর প্রপোজাল এসেছে যে বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। কোনো কল্যাণ না পাওয়ায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সুপারিশও করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের টাস্কফোর্স। পলিটিক্সের দ্বারা আমরা খুব বেশি উপকৃত হয়েছি বলে আমি বা আমাদের টাস্কফোর্স মনে করে না। অরণ্য গফুর, RTV, ঢাকা। শিক্ষাবর্ষের 1 মাস শেষ হলেও এখনো অর্ধেক শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছায়নি। এতে করে প্রাথমিক মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা দেখা দিয়েছে। সরকার বই দিতে না পারলেও বিনামূল্যের পাঠ্য বই ঠিকই খোলা বাজারে পাওয়া যাচ্ছে। বিক্রি বেড়েছে নিম্নমানের PDF কপির। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। কারণ আগে গিয়ে প্রথম দিনই বই পাওয়া হতো, এবার পাওয়া হয়নি, তো একটু আজব লাগছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়ে নতুন শিক্ষাবর্ষ শুরুর সুযোগ থেকে এবছর বঞ্চিত হয়েছে শিশুরা। শিক্ষাবর্ষের 1 মাস পার হলেও নানা প্রতিবন্ধকতায় প্রাথমিক মাধ্যমিকের অর্ধেক শিক্ষার্থীর হাতে বোর্ডের বই পৌঁছানো সম্ভব হয়নি। বইটা খুলে দেখি, এটা আনন্দ করি, বইটা নেওয়া মজা হয়েছে। এবছর যেরকম বইটা পাচ্ছি না, এরকম একটা কষ্টের ব্যাপার। আমাদের ক্লাসে বই না থাকাতে একটু ক্ষতি হচ্ছে আর কি। আমাদের এক্সামও সামনে স্টার্ট হবে, তাই বইটা ফেব্রুয়ারির মধ্যে আমরা যদি পাই তাহলে অনেক সুবিধা হয়। বিনামূল্যের বই শিক্ষা প্রতিষ্ঠানে না পৌঁছালেও তা পাওয়া যাচ্ছে খোলা বাজারে। PDF কপি থেকে ছাপানো নিম্নমানের বই বিক্রি হচ্ছে চড়া দামে। বাচ্চাদের চাহিদার কারণে এরা এসে বলে যে আমাদের PDF থেকে বই নিতে বলছে, PDF করে দেন। তো আমরা সেক্ষেত্রে PDF করে যে প্রিন্ট করে এদেরকে বই দিচ্ছি। ম্যাজিস্ট্রেট আসছিল, 2-3 বার আসছে, রেট দিছে, বলছে যে আপনারা এগুলো বিক্রি করেন না, ঠিক আছে, আমাদের অ্যালার্ট করে দিছে। তারপর আমরা বেচে তেমনটা ওই যে
অর্ডার পাইলে তখন আমরা এটা করে দিই। বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় নির্ধারিত সময়ে স্কুলের পরীক্ষা নিয়ে চিন্তিত শিক্ষক অভিভাবকরা। ফার্স্ট টার্ম পরীক্ষা সম্ভবত ঈদুল আজহার পরে জুনে সম্ভবত। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা যদি বই না পেয়ে থাকে তাহলে আমার মনে হয় যে হয়তো 15 দিন পরে পরীক্ষা শুরু করা লাগবে। যদি জুনে হাফ ইয়ারলি পরীক্ষা শিডিউল হয়ে যায় আর এর মধ্যে যদি ফেব্রুয়ারিতে বাচ্চারা সকল বই না পায়, সেক্ষেত্রে তাদের প্রস্তুতি নেওয়া তো দুরূহ হবে, কষ্টকর হবে। শিক্ষকরা বলছে যে পিডিএফ ফাইল থেকে ইন্টারনেট থেকে বই সংগ্রহ করার জন্য। তো এখন ইন্টারনেট থেকে যারা শহরে আছে বা আমার ছেলে হয়তো বা ইন্টারনেট সম্পর্কে জানে বা আমরা নাই, সেটা সংগ্রহ করলাম, কিন্তু গ্রামের প্রান্তিক পর্যায়ে সেইগুলোতে তারা কিভাবে সংগ্রহ করবে, এটা তো খুব একটা কস্টলি বিষয় এবং আর্থিক বিষয় আছে, সবার পক্ষে সেটা সম্ভব না। এনসিটিভির চেয়ারম্যান রিয়াজুল হাসান এই অবস্থার দায় ছাপাখানাগুলোর উপর চাপান। প্রতিদিন 116টা প্রিন্টার 1,42,00,000 বই প্রস্তুত করতে পারে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম সর্বোচ্চ 48,48,000 বই 116টা প্রেস থেকে আমরা পাচ্ছি। এই পরিস্থিতিটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জন্য এই বছর 40 কোটি বই ছাপানোর কথা থাকলেও এখনো 20 কোটি বই ছাপার কাজ শেষ হয়নি। কবে নাগাদ সারা দেশে বই পৌঁছানো যাবে তাও নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ। বিপুল দেবরায়, RTV, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। হজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল থেকে খিত্তার জিম্মাদার ও তাবলিগি সাথীরা ময়দানে আসতে শুরু করেছে। সকালেও আসছে দূর দূরান্তের সাথীরা। এ পর্বে 72টি দেশের 3,256 জন বিদেশি মুসল্লি অংশ নিয়েছেন। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, মেহেরপুর, নরসিংদী, জামালপুর সহ 22টি জেলার সাথীরা অংশ নিয়েছে। সকাল 10টা থেকে ভারতের মৌলানা আহমেদ হোসেন বয়ান শুরু করেন। এরপর বিভিন্ন আলেমরা পর্যায়ক্রমে বয়ান করবেন। আগামী বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। দিনের কাজের জন্য অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। এই রাস্তা আইলে আল্লাহর আখিরাতে অনেক কিছু বোঝা যায়। সকল উম্মতের জন্য এটাকে রাসূল রেখে গেছেন, আমাদের করতে হবে এবং আল্লাহ রাসূলের কাজ আমরা করব, এই জন্য আমরা এসেছি। সব থেকে বড় শুকরিয়ার বিষয় যে আসলে বিশ্ব ইজতেমা এটা অন্য দেশেও হইতে পারতো, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমাদের বাংলাদেশে হইতেছে। এটা বাহির থেকে আমাদের অনেক মেহমানরা আসে। অনেকে সূরা টুরা জানে না, নামাজ ঠিকমতো শিখতে পারে না, ওগুলি আসলে অনেকে শিখা হয়। দিনই কথা শুনি, যা শুনি তারপর আমরা আমল করি। আমল করে আমরা কিভাবে আখিরাত মুখ হইতে পারি, জান্নাতে মুক্তি পেরে জান্নাতে যেতে পারি, এই জন্য আমরা এখানে আসি আর কি। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পার্বণ সরস্বতী পূজা। ভক্তদের বিশ্বাস, রাজহংসের পিঠে চেপে দেবী অনুসারীদের মধ্যে বিদ্যা, কলা, বাণী ছড়িয়ে দিতে ধরণীতে আসেন। সব ধর্মের মানুষ যেন সমান মর্যাদা পায় দেবীর কাছে, এমন শান্তির সমাজ প্রার্থনা করেন ভক্তরা। সাব্বির আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন সাদিয়া কানিজ। শীতের আড়মোড়া ভেঙে শ্বেত রাজহংসের পিঠে চেপে ভক্তদের কাছে ধরা দিলেন জ্ঞানের দেবী জাহ্নবী। সমৃদ্ধি লাভের আশায় সরস্বতীর বন্দনায় মন্ত্রপাঠ, ঢাক, ঢোল, কাসরের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে জগন্নাথ হল প্রাঙ্গণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন বিভাগের আলাদা আলাদা মণ্ডপে পূজা হলেও চারুকলা অনুষদের প্রতিমা ঘিরেই এই মহোৎসবের বিশেষ আকর্ষণ। ভক্তদের বিশ্বাস, দেবীর তুষ্টিতেই বিদ্যা ও বুদ্ধিতে সমৃদ্ধ হবেন সবাই। তাই অজ্ঞানতার অন্ধকার দূর করতে কল্যাণময়ীর চরণে অঞ্জলি দেন ভক্তরা। আমাদের যে প্রতিভা সেটা জানি আমরা সৎ কাজে নিয়োজিত করতে পারি, এই প্রার্থনাই রেখেছি সরস্বতী মায়ের কাছে। ভবিষ্যৎটা তো আমাদের উপরে, আমাদের প্রজন্মের হাতে, যেন আমরা এই শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালোভাবে উন্নত করতে পারি। সরস্বতী বিদ্যার দেবী, আর তাই এদিন সবাই দেবীর কাছে জ্ঞান প্রার্থনা করেন। ছোটদের দেয়া হয় হাতে খড়ি। দেবীর কাছে প্রার্থনা করলাম সবাই যেন জ্ঞান বুদ্ধিতে সমৃদ্ধ হয়, কৃপা করে এবং আশীর্বাদ থেকে যেন একজনও না বঞ্চিত হয়, সারা বছর ভালো কাটে, পড়ালেখা ভালো হয়। সরস্বতীর আশীর্বাদ পুষ্ট হয়ে সব বাধা পেরিয়ে একটি উন্নত দেশ গড়তে সবাই একসঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা ভক্তদের। সবাই, সব ধর্মের মানুষজনই এখানে যাতে খুব ভালোভাবে থাকে, এটাই চাওয়া। এত জনের যে আনন্দ, সবার যে প্রাণের মিলন,
এটা আসলেই খুবই আনন্দদায়ক। পূজা মণ্ডপ পরিদর্শনে জগন্নাথ হলের মাঠে যান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট মণ্ডপ করেছে, সবার একটা উৎসবমুখর পরিবেশ। এটা অত্যন্ত সুন্দর আর কি, নিজেদের মধ্যে একটা ভালো মিক্সিং হয়, সবার মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ইতালি যাওয়ার পথে লিবিয়া উপকূলে মারা যাওয়া 23 জনের লাশ দাফন করা হয়েছে। নিহতদের সবাই বাংলাদেশি নাগরিক ধারণা করা হলেও কোনো পরিচয়পত্র না থাকায় শনাক্ত করা যায়নি। রোববার রাতে ফেসবুক লাইভে এসে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, লিবিয়ার পূর্বাঞ্চলীয় এলাকা থেকে 25 জানুয়ারি রাতে 56 জন অভিবাসী নিয়ে একটি নৌকা সাগর পথে ইতালি রওনা হয়। সেদিন রাতে নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর 30 জানুয়ারি লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল ব্রেগা নামক এলাকায় লাশগুলো ভেসে আসতে থাকে। এখন পর্যন্ত 23টি লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 31 জন। এদিকে ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে ফরিদপুরের 2 যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, লিবিয়ায় সাগর পাড়ে নিয়ে গুলি করে লাশ গুম করেছে দালাল চক্র। এই ঘটনার পর দালাল পলাতক থাকলেও নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। দালালদের শাস্তি ও সন্তানদের মরদেহ ফেরতের দাবি পরিবার সহ স্বজনদের। ফরিদপুর থেকে জাকির হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রিজওয়ান শরীফ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রত্যন্ত কুমারখালী গ্রামের যুবক হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার পরিবারের সচ্ছলতা আনতে ইতালি যাওয়ার মনস্থির করে তারা। পরে বাড়ি জমি বন্ধক ও স্বর্ণালংকার বিক্রি করে একই গ্রামের দালাল আনোয়ার মাতাব্বরের হাতে 32 লাখ টাকা তুলে দেয় পরিবার। গেল বছরের 23 নভেম্বর দুবাই হয়ে লিবিয়া নেওয়া হয় 2 যুবককে। সেখানকার দালালরা চাহিদা মতো টাকা না পাওয়ায় প্রায় 2 মাস তাদের আটকে রাখে। গেল সপ্তাহ পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও হঠাৎ সেটিও বন্ধ হয়ে যায়। এরপর গেল শুক্রবার কোনো এক ব্যক্তি তার ফেসবুকে দুজনের মরদেহের ছবি পোস্ট করে। টাকা জমা দিছি, সে হলো একটা ষড়যন্ত্র করে আমার ভাইরে মারছে, আমরা তার বিচার চাই। যখন টাইম ওভার হয়ে গেছে তখন আমরা ভীতি হয়ে গেছে, ছেলে গেল কই। এরপর দালাল আনোয়ারের মাধ্যমে তাদের মৃত্যুর খবর নিশ্চিত হলে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারিপাশ। ভিআইপি গাড়িতে নেছে এবং কি রুমে থেকে ব্ল্যাকমেইল করিয়ে নিয়ে ওদের হলো কোনো গেম টেম দেনে ওকে দূরে নিয়ে মাইরে ফেলাইতেছে। এটাকে সুষ্ঠু তদন্ত করে একটা বিচার করবে, যাতে দৃষ্টিমূলক যারা আছে তারা সেই আইনের আওতায় আসে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। লিবিয়া থেকে হেল্প নেওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দায়ের করলে আমি আইনগত ব্যবস্থা নেব। সম্পদ ও জীবন নেয়া দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV। বিপিএলে ফিক্সিং এর অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসাইন হুইদারকে আহ্বায়ক করে ঘোষিত এই তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও আন্তর্জাতিক আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি ক্রিকেট সংশ্লিষ্ট নৈতিকতা ও দুর্নীতি বিষয়ে বিসিবি ও বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে সহায়তা করবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।